দীপ্ত সংবাদে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ ইফতেখার। শুরুতেই নিটোল টাটা সংবাদ শিরোনাম। আওয়ামী লীগের বহিষ্কৃত নেত্রী ব্যবসায়ী হেলেনা জাহাঙ্গীরের গুলশানের বাসায় র্যাবের অভিযান। করোনায় 239 জনের মৃত্যু, টিকা নিবন্ধনের বয়স 25 নির্ধারণ, 3 ডোজ নেয়ার ঘটনা তদন্তে কমিটি। করোনার চাপে ভোগান্তিতে অন্য সব রোগী, হাসপাতাল থেকে হাসপাতালে ঘুরেও মিলছে না সেবা। 24 ঘন্টায় হাসপাতালে 194 ডেঙ্গু রোগী, মশা নিধন অভিযান জোরদার, ঢাকায় 51 জনকে জরিমানা। আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা ব্যবসায়ী হেলেনা জাহাঙ্গীরের বাসায় অভিযান চালাচ্ছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। রাত 8টার পর র্যাব 2-এর একটি দল রাজধানীর গুলশান 2-এর 36 নম্বর সড়কে হেলেনা জাহাঙ্গীরের বাসায় অভিযান শুরু করে। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের পরিচালক হেলেনা জাহাঙ্গীর জয়যাত্রা গ্রুপের কর্ণধার। তিনি আইপিটিভি জয়যাত্রার চেয়ারপারসন। হেলেনা জাহাঙ্গীর আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপকমিটির সদস্য এবং কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদে ছিলেন। সম্প্রতি বাংলাদেশ আওয়ামী চাকরিজীবী লীগ নামের একটি সংগঠনের সঙ্গে হেলেনা জাহাঙ্গীরের সম্পৃক্ততার খবর প্রকাশ হলে তাকে 2 কমিটি থেকেই বাদ দেয় আওয়ামী লীগ। দর্শক, এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন সহকর্মী আজিজুল ইসলাম, তার কাছে জানবো সবশেষ তথ্য। আজিজুল, অভিযান কি পর্যায়ে আছে আর এ সম্পর্কে র্যাব কিছু জানিয়েছে কিনা, আমাদের বিস্তারিত জানান। ধন্যবাদ ইফতেখার। আপনাকে যেটাই জানাতে চাই যে র্যাব এখন পর্যন্ত আমাদেরকে কিন্তু কিছুই জানায়নি। আমরা অনেকটা খবর নিয়ে জানার চেষ্টা করেছি যে অভিযান কী পর্যায়ে রয়েছে বা হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে সুনির্দিষ্টভাবে কোনো অভিযোগ পাওয়া গিয়েছে কিনা, এই সব বিষয়গুলো আমরা জানার চেষ্টা করেছি, কিন্তু র্যাবের পক্ষ থেকে কিছুই জানানো হয়নি। র্যাব আমাদেরকে যেমনটি জানিয়েছে যে আমাদেরকে অপেক্ষায় রেখেছেন এবং বলা হয়েছে যে এই বিষয়ে পরবর্তীতে তারা বিস্তারিত জানাবেন যখন অভিযান শেষ হবে তখন। আপনাকে একটু যদি দেখায়, আপনি আমার পিছনে যে বাড়িটি রয়েছে এটিই হলো হেলেনা জাহাঙ্গীরের বাসভবন। এখানে গুলশান 2-এর 36 নম্বর রোডের 5 নম্বর বাড়ি এটি। এই বাড়িটিতেই রাত 8:30টার দিকে র্যাবের একটি দল প্রবেশ করে এবং আমরা যতদূর জেনেছি যে হেলেনা জাহাঙ্গীরের বাসায় অভিযান চালাচ্ছে তারা। হয়তো বিস্তারিত জিজ্ঞাসাবাদ বা এই বিষয়গুলো আমরা, এর বাইরে কিন্তু আমরা বিস্তারিত আর কিছুই জানতে পারিনি। আপনি যেমনটি বলছিলেন যে হেলেনা জাহাঙ্গীর কিন্তু একটি বাংলাদেশের যে সবচেয়ে বড় রাজনৈতিক দল আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপকমিটির সদস্য ছিলেন এবং তিনি কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দেওয়ার মাধ্যমে তিনি কিন্তু বিতর্কে জড়িয়ে পড়ে তিনি স্ট্যাটাস দিয়েছিলেন যে আওয়ামী চাকরিজীবী লীগের সদস্য সংগ্রহের জন্য দেশে এবং বিদেশে। এই বিষয়টি নিয়েই আসলে মূলত তিনি বিতর্কে জড়িয়ে পড়েন এবং আমরা যেমনটি দেখলাম যে গত রবিবার তাকে কিন্তু চূড়ান্তভাবে মহিলা বিষয়ক যে উপকমিটি আওয়ামী লীগের, সেই কমিটি থেকে তাকে আনুষ্ঠানিকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। যদিও তিনি অনেক যুক্তি দেওয়ার চেষ্টা করেছিলেন যে তিনি দলের জন্য অনেক বড় ধরনের অবদান রয়েছেন এবং তিনি দীর্ঘদিন ধরে এই রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত, কিন্তু যদিও এটি ধোপে টেকেনি, শেষ পর্যন্ত আমরা দেখলাম যে মহিলা বিষয়ক যে কমিটি রয়েছে, মেহেরাপ্র চুমকি যিনি ওই কমিটির যে নেতা, তার স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতেই তাকে কিন্তু এই পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তো আমরা এই গুলশান 2-এর যে হেলেনা জাহাঙ্গীরের বাসভবনের সামনে রয়েছি, আমরা চেষ্টা করব যে বিস্তারিত জানার যে আসলে হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে আসলে কী ধরনের অভিযোগ পেয়েছে। র্যাব নিশ্চয়ই কোনো খবর পেয়েই তার বাসায় অভিযান শুরু করেছে, এতটুকু বলতে পারি আমরা। তো র্যাবের অভিযান শেষ হলে তারপরে আমরা আবার বিস্তারিত জানতে পারবো। তবে হেলেনা জাহাঙ্গীর যে ব্যবসায়ী এবং তিনি ঢাকায় এবং তার যে কুমিল্লাতে তার এই 2টি জায়গায় কিন্তু তিনি নেতৃস্থানীয় ছিলেন এবং এমপি যে আব্দুল মতিন খসরু মারা যাওয়ার পর তার আসনে যখন উপনির্বাচন হয় তখন তিনি মনোনয়নপত্র তুলেছিলেন সংসদ সদস্য পদে, যদিও তিনি মনোনয়ন পাননি। তো এই ছিল আমার কাছে মোটামুটি সর্বশেষ সংবাদ। তবে আমরা এখানে অবস্থান করছি, র্যাব সদস্যরা যখন বের হয়ে আসবেন তখন তারা বিস্তারিত জানানোর পর আমরা আরও বিস্তারিত করে আপনাদের দর্শকদের উদ্দেশ্যে জানাতে পারবো। ইফতেখার, এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। আজিজুল, ধন্যবাদ আপনাকে। যাচ্ছে পরের সংবাদে।
এমপি মন্ত্রীসহ কেউই জবাবদিহিতার ঊর্ধ্বে নয়। স্বাধীন সংস্থা হিসেবে দুদক যে কোনো অপরাধীর বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নিতে পারে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউ এক অনুষ্ঠানে তিনি একথা জানান। অনিয়মের বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা নিতে দুদকের উপর সরকারের পক্ষ থেকে কোনো প্রকার হস্তক্ষেপ বা কোনো প্রকার বাধা নেই। দেশে করোনায় 24 ঘন্টায় মারা গেছে 239 জন, এতে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 20,255। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে বৃহস্পতিবার সকাল 8টা পর্যন্ত আগের 24 ঘন্টায় সারা দেশে 52,282 জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে করোনা শনাক্ত হয়েছে 15,271 জনের। নমুনা পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার 29.21%। দেশে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে 12,26,253 জনের। এর মধ্যে সুস্থ হয়েছেন 10,50,220 জন। সবশেষ 24 ঘন্টায় সুস্থ হয়েছে 14,336 জন। গত 24 ঘন্টায় সবচেয়ে বেশি 76 জন মারা গেছে ঢাকা বিভাগে, চট্টগ্রাম বিভাগে 57 এবং খুলনা বিভাগে মৃত্যু হয়েছে 35 জনের। করোনা টিকা গ্রহণের সর্বনিম্ন বয়সসীমা 25 বছর নির্ধারণ করেছে সরকার। এদিকে একসঙ্গে 3 ডোজ টিকা নেয়ার দাবি করা নারায়ণগঞ্জের ওমর ফারুক সুস্থ আছেন। তাকে বঙ্গবন্ধু মেডিকেলে পর্যবেক্ষণে রাখা হয়েছে। এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। বিএসএমএমইউ এর ফিল্ড হাসপাতাল শনিবার চালু হচ্ছে না বলে জানিয়েছেন হাসপাতালটির পরিচালক। করোনা ভাইরাস থেকে সুরক্ষায় দেশে 40 বছরের বেশি বয়সীদের টিকা দেওয়া শুরু হয় গত ফেব্রুয়ারিতে। পরে এই বয়স সীমা কমিয়ে 35 এর পরে 30 করা হয়। 29 জুলাই করোনা ভাইরাসের টিকার জন্য সুরক্ষা অ্যাপে দেখা গেছে কোভিড নিবন্ধন ফর্মে নাগরিক নিবন্ধনের ঘরটিতে 25 বছর বা তার বেশি বয়সীদের নিবন্ধনের সুযোগ রয়েছে। সবাইকে টিকার আওতায় আনতে ধারাবাহিকভাবে বয়সসীমা কমিয়ে আনা হচ্ছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এখন আমরা মডার্না দিচ্ছি এবং সাথে আমাদের সেকেন্ড ডোজ শুরু হয়ে গেছে চীনের সিনোফার্মটা। এবং প্রথমে বয়স সীমা ছিল 40, এরপর 35, তারপর 30, আস্তে আস্তে করে বয়স সীমা কমানো হচ্ছে এবং সামনে কিন্তু আরও আপনাদের বয়স সীমা কমে এবং ভ্যাকসিনেশন করা হবে। যখন আমরা অ্যাভেলেবল ভ্যাকসিন পাবো আস্তে আস্তে করে কিন্তু আমরা 80% জনগণকে ভ্যাকসিনেশন করতে পারবো। এদিকে একসঙ্গে 3 ডোজ টিকা নেওয়ার দাবিদার নারায়ণগঞ্জের সৌদি প্রবাসী ওমর ফারুক ভালো আছেন। তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করে পর্যবেক্ষণে রাখা হয়েছে। 3 ডোজ টিকা নেওয়ার বিষয়ে তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ, তবে এখনো কোনো প্রমাণ পাওয়া যায়নি। আমাদের যে ভ্যাকসিন দেওয়ার যে সিস্টেম, এখানে একই ব্যক্তিকে 3 বার ভ্যাকসিন দেওয়ার কোনো সুযোগই নেই। কালকে রাত্রে ভদ্রলোককে র্যাব আমাদের এখানে এনে ভর্তি করায়। আজকে সকালে বিসি মহাশয় আমি কিন্তু ওনাকে দেখতে গেলাম। শুরুতে দেখলাম যে সে মানসিকভাবে সুস্থ কিনা, দেখলাম যে কথাবার্তা বলছে, উত্তর দিচ্ছে। এদিকে ভুল জারি হোক, ওমর ফারুকের সুস্থতা কামনা করেছে তার স্বজনেরা। 3টা ইনজেকশন যেহেতু দিয়েছে, যে কোনো যে একটা ব্যবস্থা আছে প্রতিকারও আছে, তো এরা এমনভাবে প্রতিকার করছে যাতে সুস্থ থাকে। গত 27 জুলাই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে করোনার টিকা নেন ওমর ফারুক। সাদিয়া চৌধুরী, দীপ্ত সংবাদ, ঢাকা। করোনা আক্রান্ত নন কিন্তু অন্য রোগে ভুগছেন, এরকম রোগীদের চিকিৎসা পেতে পোহাতে হচ্ছে নানা ভোগান্তি। ঘুরতে হচ্ছে হাসপাতাল থেকে হাসপাতালে। এতে দিশেহারা হয়ে পড়ছেন রোগী ও তাদের স্বজনরা। কুমিল্লা সরকারি হাসপাতাল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়েছিলাম, ওখান থেকে পাঠাইছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো, ওখান থেকে পাঠাইছে এইটায় রক্ত দেখে হেরা আবার পাঠাই দিছে, মক্কা মদিনায়। ওখান থেকে হালকা পাতলা একটু চিকিৎসা করে আবার ওনাকে ট্রান্সফার করছে কুমিল্লা থেকে, এখন আবার ট্রান্সফার করছে ফঙ্গুতে। রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের সামনে দাঁড়িয়ে এমনই ভোগান্তির কথা বললেন এই রোগীর স্বজন। ভালোভাবে চিকিৎসা শুরুর আগেই খরচ হয়ে গেছে অনেক অর্থ। চিকিৎসা কিভাবে হবে এই অবস্থায় তাও ভাবতে হচ্ছে ওমর ফারুককে। আমার মোটরসাইকেল ছিল, মোটরসাইকেল বিক্রি করে দিছি, এখন ওইটার আমার কাছে আর 1 টাকাও নাই। একাধিক রোগ থাকায় রোগীদের বিভিন্ন জায়গায় ছুটতে হচ্ছে বলে জানায় কর্তৃপক্ষ। যে কোনো একটা পেশেন্টের দুটোই বিশেষজ্ঞের চিকিৎসার প্রয়োজন হতে পারে এবং সেই কারণে অনেক সময় আমরা বা কখনো কখনো প্রয়োজন হলে আমরা অর্থোপেডিক্সের কনসালটেশন করি, প্রয়োজন হলে আমরা কিডনির কনসালটেশন করি। এগুলি তো দরকার হতেই পারে, একটা রোগীর বিভিন্ন রকমের সমস্যা থাকতেই পারে। শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের নিচতলায় স্তব্ধ হয়ে বসে আছেন লিমা আক্তার। রাত থেকে হাসপাতালে ছোটাছুটির পর সকালে করোনা পজিটিভ হয়েছেন বলে জানতে পারেন 7 মাসের গর্ভবতী এই নারী। ইমার্জেন্সিতে আসছি, ইমার্জেন্সি আমাদেরকে পাঠাইছে 3 তলায়
গাইনি বিভাগে, ওনারা আবার বলছে যে আপনারা এখানে আমরা এই রোগী রাখতে পারবো না, ওনাকে ইয়াতে আইসিইউতে রাখতে হবে। পরে আমরা ইমার্জেন্সিতে আবার আসলাম টেস্ট করানোর জন্য, তখন ওনারা বললে এখন তো রাত্রে টেস্ট হবে না, সকালে নিয়ে আসবেন। সকালে আনছি, সকালে আনার পরে পজিটিভ দেখা গেল আর কি। টিউমারের চিকিৎসা নিতে মিরপুর 14 নম্বর থেকে সোহরাওয়ার্দী হাসপাতালে আসা শাহিনুর আক্তারও আছেন দিশেহারা অবস্থায়। এখন ভর্তি করানোর কথা বলতেছে ঠিক, কিন্তু এখন এইটা নাকি 1 তারিখ থেকে করোনা হাসপাতাল হয়ে যাবে, তাই এখন উপরে ম্যাডামদের সাথে কথা বলে জানাবে যে ভর্তি করানো যাবে কিনা না যাবে, আর যদি না যায় তাহলে ইমার্জেন্সি অন্য কোথাও ভর্তি হতে হবে। বর্তমানে করোনার পাশাপাশি অন্যান্য রোগের চিকিৎসা দিলেও 1 আগস্ট থেকে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল পুরোপুরি কোভিড ডেডিকেটেড হাসপাতাল হবে। সেক্ষেত্রে একান্ত জরুরি না হলে অন্যান্য সেবা বন্ধ থাকার কথা জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা। চলমান কঠোর বিধিনিষেধের মধ্যেই রাজধানীতে বেড়েছে মানুষ ও যান চলাচল। তল্লাশি চৌকিগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা কম দেখা গেছে। মানুষের চলাচল বাড়ায় অতিরিক্ত ভাড়া আদায় করছে রিকশা চালকেরা। লকডাউনের 7ম দিনে ঢাকায় 568 জনকে গ্রেফতার ও 206 জনকে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর 3টা কঠোর বিধিনিষেধের 7ম দিনের এ চিত্র রাজধানীর শাহবাগ মোড়ের। পুলিশের তল্লাশি চৌকি থাকলেও মানুষ চলাচল করছে অবাধে। এর 20 মিনিট পরের এই চিত্র রাজধানীর শান্তিনগর এলাকার। টেলিভিশনের ক্যামেরা দেখে তোড়জোড় শুরু হয় তল্লাশি চৌকিতে। একই অবস্থা খিলগাঁও সড়কেরও। এই 4-5টা জায়গায় একটা আটকানে। আমার কাছে তো মনে হয় না যে এটা লকডাউন, শুধু পরিবহন বন্ধ। নামে মাত্র লকডাউন, শুধু দোকানপাট বন্ধ আর গণপরিবহন বন্ধ। না তিনটা চেকিং পয়েন্ট ভাই, কোনো জায়গাতে হয় নাই। বিকাল 4টার দিকে মেরুল বাড্ডার প্রগতি সরণিতে পুলিশের তল্লাশি চৌকি পার হতে দেখা যায় কোনো জবাবদিহিতা ছাড়াই। 4:30টার দিকে নতুন বাজার ও গুলশানের তল্লাশি চৌকিগুলোতেও পুলিশের কোনো তৎপরতা চোখে পড়েনি। পোস্টের যে তৎপরতাটা এটা কমে যায় দুপুরের পর থেকে পুলিশদের। মনে হচ্ছে যে অনেক বেশি লোকজন, গাড়ি ঘোড়া অনেক বেশি, মনে হচ্ছে প্রশাসনের লোকজন একটু হয়ে গিয়েছে মনে হচ্ছে আমার কাছে। চেকপোস্ট সবসময় থাকে, তো ঢিলে ঢালার কোনো সুযোগ নাই। এদিকে গণপরিবহন বন্ধের সুযোগে সব সড়কেই বেড়েছে রিকশা চলাচল, কিন্তু ভাড়া আদায় করা হচ্ছে দ্বিগুণের বেশি। গোলাপবাগ যাবো, ভাড়া হচ্ছে 80 টাকা, কিন্তু 200 টাকা চাইতেছে রিকশা। প্রত্যেকটা রিকশায় ভাড়া দ্বিগুণ চাইতেছে। গুলিস্তানের ভাড়া 100 টাকা নিচ্ছে, কিন্তু মূলত ভাড়া 30 টাকা। শাহবাগ থেকে আরামবাগ যাবো, নরমালি ভাড়া আছে 60 থেকে 70 টাকা, আর 120 টাকা বা 150 টাকা চায়। কি করবো, 100 টাকা ভাড়া না দিলে আমরা চলবো কেমনে? করোনা সংক্রমণ রোধে 14 দিনের চলমান কঠোর বিধিনিষেধ শেষ হবে 5 আগস্ট রাত 12টায়। তানভীর খন্দকার, দীপ্ত সংবাদ, ঢাকা। বৃহস্পতিবার সকাল 8টা পর্যন্ত 24 ঘন্টায় দেশের বিভিন্ন হাসপাতালে 194 জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে ঢাকারই 181 জন। ডেঙ্গুর প্রকোপ ঠেকাতে চিরুনি অভিযান জোরদার করেছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। বৃহস্পতিবার 51 জনকে 4,60,000 টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর মগবাজারে এডিস মশা নিধনে চিরুনি অভিযান চালায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, আর এর নেতৃত্ব দেন মেয়র আতিকুল ইসলাম। এডিস মশার লার্ভা ধ্বংসে ছিটানো হয় ওষুধ। এ সময় জমে থাকা পানি পরিষ্কার করে নগরবাসীকে সচেতন করেন মেয়র। এডিস মশা এবং ডেঙ্গু জ্বরের বিষয়ে করা হয় মাইকিং। এই ডেঙ্গু চ্যালেঞ্জের জন্য কিভাবে মোকাবেলা করতে পারি, তাই আজকে আমরা কিসে কিসে ডেঙ্গু হয় এই ব্যাপারে আমরা ক্যাম্পেইন চালাচ্ছি। শনিবার 10টায় 10 মিনিট নিজের ঘরের যদি এই অপ্রয়োজনীয় জিনিসপত্রগুলো ফেলে দিই, তাহলেই কিন্তু আমরা ডেঙ্গু থেকে বাঁচতে পারি। জমে থাকা পানি কেউ পরিষ্কার করতে না পারলে সিটি কর্পোরেশনকে জানানোর অনুরোধ করেন মেয়র। আমাদের আজকের থেকে 10টা ভ্রাম্যমাণ আদালত কিন্তু চলছে। আমরা চেষ্টা করে যাচ্ছি আমাদের সিটি কর্পোরেশন থেকে 42টি ওয়ার্ডে আমরা ডেঙ্গু টেস্ট শুরু করেছি, আমরা বিনা পয়সায় আমাদের হটলাইন চালু করেছি। আমরা চেষ্টাটা অব্যাহত রাখবো এবং আমাদের ক্যাম্পেইনটাকে আরও আমরা জোরদার করব। ঢাকা উত্তর সিটির 54টি ওয়ার্ডে 27 জুলাই থেকে শুরু হওয়া এই চিরুনি অভিযান চলবে 7 আগস্ট পর্যন্ত। এদিকে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে করণীয় বিষয়ে শুক্রবার জুমার নামাজে মুসল্লিদের সচেতন করতে ইমামদের প্রতি আহ্বান জানান মেয়র আতিকুল ইসলাম। আফরোজা আলী মাসা, দীপ্ত সংবাদ, ঢাকা।
দীপ্ত সংবাদে নিচ্ছি বিরতি, সাথেই থাকুন। আবার আমন্ত্রণ দীপ্ত সংবাদে। টানা বৃষ্টিতে উপকূলীয় কয়েকটি জেলায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বৃষ্টির পানিতে ডুবে গেছে ফসলের ক্ষেত, ভেসে গেছে অনেকগুলো মাছের ঘের। কক্সবাজারে পাহাড় ধস ও ঢলের পানিতে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 20। লঘুচাপের প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে। পায়রা বন্দরে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। ঝোড়ো হাওয়ার আশঙ্কায় সমুদ্রে অবস্থানরত মাছ ধরার ট্রলারকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। টানা বর্ষণে বরগুনার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা চরম দুর্ভোগে পড়েছেন। জেলা পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে 800 কিলোমিটার দীর্ঘ বেড়িবাঁধের বেশ কিছু এলাকায় ভাঙন দেখা দিয়েছে। টানা বৃষ্টিতে খুলনা মহানগরীতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। জেলার পাইকগাছা ও কয়রা উপজেলায় ভেসে গেছে অনেকগুলো মাছের ঘের। পানিতে ডুবে গেছে অনেক জমির ফসল। বাগেরহাটে জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় পানিবন্দী হয়ে পড়েছে কয়েক হাজার মানুষ। বৃষ্টির পানিতে ভেসে গেছে প্রায় 9000 চিংড়ি ঘের। আমাদের ঘরে পানি বেড়ে গেছে, ঘর দিয়ে বারান্দা দিয়ে উঠোন দিয়ে আমরা বেরোতে পারতেছি না, রান্না বান্না করতে পারতেছি না। আমার প্রায় 250 বিঘে একটা ঘের আছে এবং আশেপাশে অনেক ঘের আছে, ছোট বড় অনেক। আমরা সবাই ক্ষতিগ্রস্ত। কক্সবাজারে প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে বাঘখালী, মাতামুহুরী নদী ও ঈদগাঁও খালের পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে 41টি ইউনিয়নের 413টি গ্রাম প্লাবিত হয়েছে। গত কয়েকদিনে পাহাড় ধস ও ঢলের পানিতে টেকনাফ, উখিয়া, মহেশখালী ও ঈদগাঁও উপজেলায় মারা গেছে অন্তত 20 জন। কামরুন নাহার, দীপ্ত বার্তাকক্ষ। দীপ্ত সংবাদে আবার নিচ্ছি বিরতি, ফিরছি একটু পরে। স্বাগত আরও একবার, দেখছেন দীপ্ত সংবাদ। করোনার ডেল্টা ধরনের কারণে বিশ্বজুড়ে সংক্রমণ বেড়েই চলেছে। এদিকে ফাইজার বায়োনটেক দাবি করেছে তাদের টিকার 3য় ডোজ ডেল্টার বিরুদ্ধে শক্তিশালী রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে। মাঝে বিশ্বজুড়ে সংক্রমণ কমলেও উদ্বেগ বাড়াচ্ছে করোনার ভারতীয় ধরন ডেল্টা। বর্তমানে 132টি দেশে ছড়িয়ে পড়েছে অতি সংক্রামক এ ভাইরাস। এক সপ্তাহের ব্যবধানে বিশ্বে মৃত্যু শতকরা 21 আর শনাক্তের হার বেড়েছে 8 ভাগ। তবে আশার কথা জানিয়েছে ফাইজার বায়োএনটেক। এক গবেষণা প্রতিবেদনে দাবি করা হয়েছে তাদের টিকার 2য় ডোজ নেয়ার 6 মাস পর 3য় বা বুস্টার ডোজ নিলে ডেল্টা সহ করোনার বিভিন্ন ধরনের বিরুদ্ধে শক্তিশালী সুরক্ষা মিলবে। বুস্টার ডোজে 18 থেকে 55 বছর বয়সীদের শরীরে অ্যান্টিবডির মাত্রা 5 গুণ আর 65 থেকে 85 বছর বয়সীদের শরীরে 11 গুণ বাড়ে। শিগগিরই যুক্তরাষ্ট্রে টিকার 3য় ডোজ প্রয়োগের অনুমতি চাইবে ফাইজার। এদিকে জনসন অ্যান্ড জনসন জানিয়েছে তাদের 1 ডোজের করোনা টিকা সংরক্ষণের সময়সীমা 4.5 মাস থেকে বাড়িয়ে 6 মাস করেছে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন। নাদিয়া তাবাসসুম, দীপ্ত বার্তাকক্ষ। শেষ করছি দীপ্ত সংবাদ। যাওয়ার আগে নিটোল টাটা শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। আওয়ামী লীগের বহিষ্কৃত নেত্রী ব্যবসায়ী হেলেনা জাহাঙ্গীরের গুলশানের বাসায় র্যাবের অভিযান। করোনায় 239 জনের মৃত্যু, টিকা নিবন্ধনের বয়স 25 নির্ধারণ, 3 ডোজ নেওয়ার ঘটনা তদন্তে কমিটি। করোনার চাপে ভোগান্তিতে অন্য সব রোগী, হাসপাতাল থেকে হাসপাতালে ঘুরেও মিলছে না সেবা। 24 ঘন্টায় হাসপাতালে 194 ডেঙ্গু রোগী, মশা নিধন অভিযান জোরদার, ঢাকায় 51 জনকে জরিমানা। এই ছিল এখনকার মতো। আমি মোহাম্মদ ইফতেখার বিদায় নিচ্ছি। আমাদের সাথে অনলাইনে যুক্ত থাকুন facebook.com/diptonews।